নমস্কার। রাজ্য রাজনীতি, দেশ বিদেশ, আবহাওয়া, খেলাধুলা ইত্যাদি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির আমরা। আজ 31শে মার্চ মঙ্গলবার। প্রথমেই দেখে নেব আজকের তাজা শিরোনাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নন্দীগ্রাম এবার সহজ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্রকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু, সঙ্গী হলেন দিলীপও। ভোটে লড়ছেন, ভোটার তালিকায় নাম নেই। কংগ্রেস প্রার্থীকে শীর্ষ আদালতে যেতে বলল কলকাতা হাইকোর্ট। রাহুলের মুখাগ্নি করল 13 বছরের পুত্র সহজ। অস্থিভস্য সঙ্গ করে ছেলেকে আগলে নিয়ে শ্মশান ছাড়লেন প্রিয়াঙ্কা। বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে। বস্তা ভর্তি ফর্ম 6 ঢুকছে কমিশনে। সিইও দফতরে গিয়ে অভিযোগ অভিষেকের। নির্বাচনের আগে কড়া নজরদারি। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত প্রায় 10 লক্ষ টাকা। দিল্লির জমিদারেরা আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছে। জয় নিয়ে প্রত্যয় মমতা বললেন, ভোট মেটার পরে দিল্লি দখল। একটা আসনে আমরা হারলে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে। পাঁশকুড়ার সভায় কটাক্ষ মমতার। বন্ধ করা হোক মমতার প্রচার। কমিশনের দিল্লি অফিসে গিয়ে দাবি বিজেপি। তৃণমূল বলছে ভয় পেয়েই ওরা এসব করছে। হরমুজ প্রণালী না খুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ ধ্বংস করব, হুমকি দিলেন ট্রাম্প। হুমকি দিচ্ছে আমেরিকা। ইরান এবার আন্তর্জাতিক পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি থেকে সরে আসার কথা ঘোষণা করল। ভোটের দিনে ছুটি ঘোষণা করে দিল রাজ্য। নির্দেশিকা জারি অর্থ দফতরের। ভোটারদের প্রলুব্ধ করতে নকল মদ তৈরির চেষ্টা। শিলিগুড়ি থেকে উদ্ধার 63 লক্ষ টাকার কাঁচামাল, সতর্ক কমিশন। 4টে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে, একটাও চোখে দেখতে পায়নি। চক্রান্ত চলছে। বেলদা থেকে কমিশনকে তোপ মমতার। লাল সন্ত্রাসের ছায়া অপসারিত। নকশাল মুক্ত ভারত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। লোকসভায় বললেন শাহ, নিশানায় কংগ্রেস। বনগাঁ শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল। গোবরডাঙ্গা স্টেশনে পয়েন্ট খারাপ থাকায় বিপত্তি। শিলিগুড়ির ছাত্রের মৃত্যুর 5 দিন পর চেন্নাই থেকে পাকড়াও গৃহশিক্ষক সহ 2 ধর্ণা প্রত্যাহার। শঙ্করের খোঁচা গৌতমের। টিকিট দেয়নি তৃণমূল। দলত্যাগের ঘোষণা করার 24 ঘন্টার মধ্যে কংগ্রেসে ফিরলেন বাদুরিয়ার বিদায়ী বিধায়ক কাজী আব্দুর রহিম। মিলবে কি প্রার্থীপদ? এপ্রিলের শুরুতেই সংকল্পপত্র প্রকাশ করবে বিজেপি। পদের খসড়া। রইবে 7টি মুখ্য বিষয়ে অগ্রাধিকার। বাইরন বিশ্বাসের সমর্থনে 2রা এপ্রিল নির্বাচনী প্রচারে সাগরদিঘি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির ধুমার পাহাড়ে বেলা 12টা থেকে করবেন সভা। স্বজনের ডাঁটা নিয়ে বতসা। নদিয়ায় দাদাকে কাস্তে দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। ভাঙড়ে ফের বোমা উদ্ধার। শুরু রাজনৈতিক চাপানুতোর। বিজেপি প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিদের উদ্ধারে তৃণমূল প্রার্থী। তৃণমূল নেতাকে খুন করে জেলে যান, জামিনে ছাড়া পাওয়া সেই পৌরকে কোপানো হলো বিডিও অফিসের সামনে। পৃথক রাজ্যের দাবি তুলে প্রার্থী দিলেন অজয় এডওয়ার্ড। পাহাড়ের 3 আসনের পাশাপাশি সমতলেও লড়বে তার দল। প্রার্থী ঘোষণা হতেই চাঁচলে কংগ্রেস শিবিরে ক্ষোভ। উঠল মুর্দাবাদ স্লোগান। পথ অবরোধ কর্মীদের। বৃষ্টি শুরু কলকাতায়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বইবে ঝোড়ো হাওয়াও। আগামী অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত থাকবে, ঘোষণা কেন্দ্রের। স্ত্রী বাপের বাড়ি যেতেই প্রেমিকাকে ঘরে ডেকে এনে খুন। দেহ কেটে ফ্রিজে ঢুকিয়ে থানায় আত্মসমর্পণ নৌসেনা কর্মীর। বাংলাদেশে বসে কষেছিলেন ভারতে হামলার ছক। দিল্লি থেকে গ্রেফতার কাশ্মীরের লস্করে তৈবা নেতা। প্রবাসীদের জীবনে বিপন্ন করছে কংগ্রেস। কেরলে দাবি মোদির। ছাত্র এবং কর্মচারী সংগঠন নিষিদ্ধ হতে চলেছে নেপালে। বলেন্দ্র মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রস্তাব পাশ। বৈভবের দাপট। ধোনিহীন চেন্নাইকে 8 উইকেটে উড়িয়ে আইপিএল শুরু রাজস্থানের। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাচ্ছে। বস্তা ভর্তি ফর্ম 6 ঢুকছে কমিশনে। সিইও দফতরে গিয়ে
অভিযোগ অভিষেকের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ঢোকার আগে বলেছিলেন চুরি ধরা পড়া গিয়েছে। বেরিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঞ্চল্যকর অভিযোগ করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তার অফিসের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে। তৃণমূল নেতার অভিযোগ, ফর্ম 6 ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছিলেন বিজেপির লোকজন। উদ্দেশ্য বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো। সোমবার বিকেলে অভিষেকের আগেই স্ট্র্যান্ড রোডের শিপিং কর্পোরেশন ভবন চত্বরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা থেকে বিধায়ক নওনা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। অভিষেক সিইও দফতরে ঢোকার সময় জানিয়ে যান বড় চুরি ধরা পড়েছে। বেশ কিছুক্ষণ বেরিয়ে আসেন তিনি। তারপর সিইও দফতরের বাইরে সাংবাদিক বৈঠক করে কমিশনের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, নিজেদের ভোট সুরক্ষিত করতে বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঠাঁই দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই সোমবার বস্তাভর্তি ফর্ম 6 নিয়ে সিইও দফতরে জমা দিয়ে গিয়েছেন কয়েকজন। বিজেপি নেতা অমিত মাল্লব্যের নির্দেশে ওই নামগুলো বেআইনিভাবে রাজ্যের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। অভিষেকের কথায় 30,000 ফর্ম 6 জমা পড়ছে। কমিশনের নিয়ম মেনে 30,000 ফর্ম 6 জমা পড়লে কমপক্ষে 600 জনকে সশরীরে উপস্থিত হতে হয়। আমরা 24 ঘন্টার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে বলেছি কমিশনকে, তাহলে তো সব স্পষ্ট হয়ে যায়। কিন্তু কমিশন সদুত্তর দিতে পারেনি। অভিষেক জানিয়েছে ফর্ম 6 কাণ্ড তারা সুপ্রিম কোর্টেও তুলবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকে কটাক্ষ করে অভিষেক বলেন, উনি বলছেন নিজের অফিসে কোথায় সিসিটিভি আছে জানেন না, অথচ বাংলার 80,000 বুথে সিসিটিভি লাগাতে চান উনি। যদিও অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। তাদের দাবি সম্প্রতি অফিস বদলানোর ফলে পুরনো অফিস থেকে জিনিসপত্র আনা হচ্ছিল। অভিষেক যে অভিযোগ করছেন তা ঠিক নয়। সেই সমস্ত ফাইল আগেই ছিল তাদের কাছে। বিবেচনাধীন ভোটার নিয়ম তোপ দাগেন অভিষেক। সোমবার পর্যন্ত কমিশন 4টি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে, কিন্তু ঠিক কতজনের আবেদনের নিষ্পত্তি হয়েছে তা স্পষ্ট নয়। এই প্রেক্ষিতে সোমবার সিইও দফতরে যান অভিষেক। নির্বাচনের আগে কড়া নজরদারি। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত প্রায় 10 লক্ষ টাকা। নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় জোরদার করা হয়েছে আন্তঃরাজ্য নাকা তল্লাশি। সেই তল্লাশিতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার গভীর রাতে 19 নম্বর জাতীয় সড়কের ডুরবুইহি চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ডের দিক থেকে আসানসোলগামী একটি 4 চাকার গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে নগদ 4,64,300 টাকা উদ্ধার হয়। উপস্থিত আধিকারিকেরা টাকার বৈধ নথি চাওয়ায় গাড়ির আরোহীরা কোনো সন্তোষজনক কাগজপত্র দেখাতে পারেননি, ফলে ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়। এরপর সোমবার সকালেও একই চেকপোস্টে তল্লাশি চলাকালীন ঝাড়খণ্ডের দিক থেকে আসা আরও একটি 4 চাকার গাড়িকে আটক করা হয়। তল্লাশিতে ওই গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 4 লক্ষ টাকা নগদ। এই নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, আবগারি দফতরের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে অবৈধ নগদ লেনদেন ও বেআইনি কার্যকলাপ রুখতেই এই বিশেষ নজরদারি চালানো হচ্ছে। হরমুজ প্রণালী না খুললে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্ক দ্বীপ ধ্বংস করব, হুমকি দিলেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার মধ্যেই এবার তেহরানকে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে আলোচনায় অগ্রগতির কথা জানানোর পাশাপাশি ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র, তেলের খনি এবং খার্ক দ্বীপ ধ্বংস হুমকি দিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরানে আমাদের সামরিক অভিযান শেষ করার জন্য একটি নতুন এবং আরও যুক্তিসঙ্গত এবং গভীর আলোচনা চলছে। উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে, কিন্তু যদি কোনো কারণে খুব শীঘ্রই একটি চুক্তি না হয়, যা সম্ভবত হবে, এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে বাণিজ্যের জন্য উন্মুক্ত না করা হয়, তবে আমরা ইরানে আমাদের নরম উপস্থিতিতে ইতি টানব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলের খনি এবং খার্ক দ্বীপ উড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেব। ট্রাম্পের দাবি, এখনও পর্যন্ত আমেরিকা ইচ্ছাকৃতভাবেই এখনও ওই লক্ষ্যগুলি স্পর্শ করেনি, কিন্তু যদি চুক্তি না হয় এবং হরমুজ অবরোধে তেহরান অনড় থাকে, তবে সর্বাত্মক হামলা চালানোর কথা জানিয়ে তার মন্তব্য, আমাদের সেনারা প্রতিশোধ নেবে। যদিও এর আগে ইরানের প্রধান তৈল ভান্ডার খার্ক দ্বীপে হামলা চালিয়েছিল আমেরিকা। ট্রাম্প দাবি করেছিলেন ওই দ্বীপের সামরিক ঘাঁটিগুলি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তবে তেলের ভান্ডারে এখনও হাত দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই একাধিক রিপোর্টের দাবি, ইরানের স্থলপথে অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে ওয়াশিংটন। নন্দীগ্রাম এবার সহজ। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্রকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু, সঙ্গী হলেন দিলীপও। মনোনয়নপত্র জমা দিয়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর সঙ্গী হলেন দিলীপ ঘোষ। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর দাবি, রোড শোয়ে জনসমাগম এবং আবেগ দেখে তার মনে হচ্ছে এখনই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান মানুষ। রোড শোয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ তার সঙ্গী হওয়ায় দুই নেতাকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুর
ভবানীপুরে শোভাযাত্রা করে নন্দীগ্রাম মহিষা দল এবং হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান হলদিয়ায়। শোভাযাত্রায় প্রার্থীদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র থেকে দিলীপ। তার আগে সকালে নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুজো দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভা করে মনোনয়ন জমা দিয়ে শুভেন্দু জানিয়েছেন এবার নন্দীগ্রামের ভোট লড়াই তার কাছে আরও সহজ। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে তোপ দাগেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এও জানান নন্দীগ্রামে তার জয় সহজ এবং ভবানীপুর আসলে বিজেপিরই। শুভেন্দু বলেন, ধর্মেন্দ্রজি রোড শো দেখে বলেছিলেন ইসবার 3 গুণ হোগা। আসলে লোক চাইছে এখনই গিয়ে ইভিএম এর বোতাম টিপে দিতে। মনে হচ্ছে যেন আগামীকালই ভোট। মানুষ আর এক মুহূর্ত অপশাসন চাইছেন না। নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক তার কেন্দ্র নিয়ে বলেন, 2021 সালে ভোটের পাটিগণিতের হিসাবে নন্দীগ্রাম টাফ ছিল। তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভুল বুঝিয়েছিলেন। তিনি সিএএ কে এনআরসি বলেছিলেন এবং মুসলিমরা বুঝে গিয়েছেন, তারা এও বুঝে গিয়েছেন মোদিজি আছেন, অতএব সুশাসন সুরক্ষা তারা পাবেন। মুসলিমরা তাদের চক্করে আর পড়ছেন না, আর হিন্দুরা আরও ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তাই নন্দীগ্রাম এখন আরও সহজ। ভোটে লড়ছেন, ভোটার তালিকায় নাম নেই। কংগ্রেস প্রার্থীকে শীর্ষ আদালতে যেতে বলল কলকাতা হাইকোর্ট। কংগ্রেসের টিকিট পেয়ে প্রার্থী হয়েছেন, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় তার নামই ওঠেনি। এই জটিলতা থেকে মুক্তি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মহতাব শেখের আইনজীবী ফিরদৌস শামীম উচ্চ আদালতকে জানিয়েছেন, প্রার্থী হিসেবে তার মক্কেলের নাম ঘোষণা সত্ত্বেও এসআইআর তালিকায় নাম না থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সমস্যা মেটানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল থাকলেও এখনও সেটি কার্যকর নয়। এই পরিস্থিতিতে প্রার্থীর অবস্থান স্পষ্ট করতে এবং নির্বাচনী লড়াইয়ে যাতে কোনো বাধা না আসে সেজন্য হাইকোর্টের দ্রুত পদক্ষেপের আবেদন করেছেন। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের অধীনস্থ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট এ নিয়ে শুনানি করতে পারেন না। প্রধান বিচারপতি এও জানিয়েছেন, শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসআইআর সংক্রান্ত প্রশাসনিক বিষয়গুলিতেও তদারকি করছে উচ্চ আদালত। ফলত কংগ্রেস প্রার্থীর যে আইনি জটিলতা বা বিরোধ নিষ্পত্তির সমস্যা সমাধানের ক্ষমতা এই মুহূর্তে হাইকোর্টের নেই। আবেদনকারীকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশের পর মহতাব জানিয়েছেন, তারা সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 1 এপ্রিল তিনি সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন করবেন বলেও জানিয়েছেন। সজনে ডাঁটা নিয়ে বচসা। নদিয়ায় দাদাকে কাস্তে দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। গাছ থেকে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিবাদ। দাদাকে কাস্তে দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে, যার জেরে মৃত্যু হয় দাদার। রবিবার নদিয়া জেলার ভীমপুর থানার ভাতশালা এলাকার ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মণ্ডল ও পরিবারের 2 ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে টানাপোড়েন চলছিল। একটি সজনে গাছ থেকে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে অর্জুনের সঙ্গে তার বড় বৌদির বচসা বাঁধে। অভিযোগ, জমি বিবাদের কারণে বড় বৌদি তাকে ডাঁটা পাড়ার সময় বাধা দেন। সেই সময় বিষয়টি মৌখিক অশান্তিতে সীমাবদ্ধ থাকলেও দুপুরে তা চরম রূপ নেয়। রবিবার দুপুরে গ্রামের মাঠে গিয়েছিলেন দাদা রতন। কিছুক্ষণ পরে অর্জুনও সেখানে পৌঁছান। 2 ভাইয়ের মধ্যে পুরনো বিষয় নিয়ে ফের বচসা বাঁধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাঠের মধ্যেই হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় হাতের কাছে থাকা ঘাস কাটার কাস্তে দিয়ে মেজো ভাই অর্জুনকে এলোপাথারি কোপাতে শুরু করেন রতন। পেটে ও শরীরে বিভিন্ন অংশে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অর্জুন। তার চিৎকার শুনে স্থানীয়রা ও রতনের স্ত্রী ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় অর্জুনকে উদ্ধার করে প্রথমে বাড়ি ও পরে কৃষ্ণনগর জেলার শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অস্ত্রোপচারও হয়। তবে অপারেশন থিয়েটার থেকে ওয়ার্ডে স্থানান্তরের কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনার পর থেকে অভিযুক্ত রতন পলাতক। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। জমিজমা সংক্রান্ত শরিকি বিবাদ নাকি এর পিছনে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বৃষ্টি শুরু কলকাতায়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বইবে ঝোড়ো হাওয়া ও সন্ধ্যা গড়াতেই কলকাতায় শুরু হলো বৃষ্টি। কোথাও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কোথাও আবার বৃষ্টির তেজ বেশি, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের 6 জেলায় আগামী 2-3 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাত 9টা নাগাদ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা সহ রাজ্যের 6 জেলায় প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও আবার হাওয়ার বেগ থাকবে 30 থেকে 40 কিলোমিটার। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী 2-3 ঘন্টা ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে 2 মেদিনীপুরের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি 4 জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতায় দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জন্য আগে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছিল, উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ চলবে।
সোম থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে মঙ্গলবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ঝড় বৃষ্টি হবে। রাহুলের মুখাগ্নি করল 13 বছরের পুত্র সহজ। অস্থিভস্য সঙ্গে করে ছেলেকে আগলে নিয়ে শ্মশান ছাড়লেন প্রিয়াঙ্কা। গত 24 ঘন্টায় ঝড় বয়ে গিয়েছে মা ও ছেলের উপর দিয়ে। সোমবার বিকেলে যখন প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী স্ত্রী প্রিয়াঙ্কা সরকার শ্মশানে ঢুকছিলেন, তার এক হাত ধরেছিল ছেলে সহজ। শ্মশান ভর্তি ভিড় কাটিয়ে মা যখন সহজকে নিয়ে ভিতরে ঢুকছিলেন, কেমন যেন থমথমে চোখে চারিদিকে তাকিয়েছিল সে। এখন কোনো আধার করা বিকেলের মুখোমুখি যে হতে হবে এটুকু বয়সে তা কি আর ভেবেছিল সহজ? চারিদিকে এত লোকজনের ভিড়ের মধ্যে হয়তো সেই বোঁতটাও কাজ করছিল না সদ্য প্রয়াত অভিনেতা রাহুলের 13 বছরের পুত্র সহজের। তাই আপাত নিরুত্তাপ মুখে সে প্রায় যন্ত্রচালিতের মতো মায়ের সঙ্গে ঢুকে পড়ে শ্মশানের ভিতরে, যেখানে শোয়ানো তার বন্ধুর মতো বাবার নিস্পন্দ শরীর। এর কিছুক্ষণ পরেই বাবা অভিনেতা রাহুলের শেষ কাজ শুরু হয়। বাবার মুখাগ্নি করেছে সহজে। পুরো সময়টা জুড়ে একটা কথাও বলতে দেখা যায়নি তাকে। বিকেল 5:12 নাগাদ চুল্লিতে ঢোকানো হয় অভিনেতার দেহ। তারপরেই মায়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে আসে সহজ। তখনও কঠিন নিশ্চুপ ছিল সে। রাহুলের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তার অস্থিভস্য হাতে নিয়ে বার হতে দেখা যায় মা ও ছেলেকে। তাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তার গাড়িতেই ওঠেন মা ছেলে। বাবুঘাটের গঙ্গায় ভাসানো হয় রাহুলের অস্থিভস্য। সোমবার অভিনেতার শেষ যাত্রায় হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে কৌশিক বন্দ্যোপাধ্যায় সহ টলিপাড়ার প্রায় সব তারকা। সেই ভিড়ের মাঝেও অধিকাংশের চোখ আটকে থাকে সদ্য পিতৃহারা কিশোর সহজের দিকে। একটা আসনে আমরা হারলে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করবে। পাঁশকুড়ার সভায় কটাক্ষ মমতার। দোরগোড়ায় নাচছে বিধানসভা নির্বাচন। আর তার আগে ঝোড়ো প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মোট 3টি জনসভা করেন তিনি। প্রথম সভা ছিল বেলদায়, এরপরে পাঁশকুড়া পশ্চিমের সভা করছেন তিনি। শেষ সভা করেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে। এদিন পাঁশকুড়ার সভা মঞ্চ থেকে একাধিক প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন মমতা। পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটে কেউ বাধা দিতে এলে মহিলাদের বুথ আগলে রাখার বার্তাও দেন তিনি। বলেন, ভোট পাহারা দিতে হবে। আমি যদি যোদ্ধা হই, মায়েরা আমার সহযোদ্ধা, ভাইয়েরা পিছনে থাকবেন, মায়েরা সামনে থেকে লড়বেন। আজ সভামঞ্চ থেকে বিজেপিকে এক হাত নিয়ে মমতা বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে নেমেছে চোরেদের দল। ওরা আমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। জনগণ তোমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। বাংলার 2 লক্ষ কোটি টাকা কেন দাওনি? জবাব চাই, জবাব দাও। কেন ভ্যানিশ কুমারকে ব্যবহার করছো রাজনৈতিক স্বার্থে? জবাব চাই। কেন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছো? এরপর তার আরও সংযোজন, বাংলাকে ওরা বিক্রি করে দিতে পারে, বাংলাকে ওরা বিসর্জন দিতে চায় যদি আগামী দিনে পরিবার ভিটে মাটি নিয়ে ভালো থাকতে চান। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের কোন বিকল্প নেই। এরপরে কার্যত রাজ্যবাসীকে সতর্ক করে তৃণমূল নেত্রীর বার্তা, প্রত্যেকটি সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা সিটেও যদি আমরা হেরে যাই, সেই সিটে বিজেপি এসে আপনার মাছ মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে, আপনাকে অসম্মান করবে। বিজেপি প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিদের উদ্ধারে তৃণমূল প্রার্থী। ভোট প্রচারে বেরিয়ে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। উদ্ধারে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, সবই পূর্ব পরিকল্পিত এবং তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই হয়েছে। পাল্টা তোপ দাগেন তৃণমূল প্রার্থীও। সোমবার দুপুরে কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি মোড়ের ঘটনায় শোরগোল অব্যাহত। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কোচবিহারের বাসিন্দাদের একাংশ সকাল থেকেই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দিনহাটা 2 ব্লকের একাধিক জায়গায় পথ অবরোধ হয়। চৌধুরীহাট, বামুনহাট, নয়ারহাট সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে সামিল হন বাসিন্দারা। বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ বসু ক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি আটকে চায়, কালো পতাকা দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তেজনা বাড়তে থাকে। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে পুলিশ। তার মাঝে দেখা যায় রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে। ওই ভিড় কাটিয়ে তিনি বিজেপি প্রার্থীর গাড়িকে রাস্তা করে দেওয়ার চেষ্টা করেন। বিজেপি প্রার্থীর গাড়ি বেরিয়ে গেলেও বিক্ষোভ অবরোধ চলে। পরে অবশ্য তার গাড়ি ঘেরাওয়ের জন্য তৃণমূল প্রার্থীকে এক হাত নেন রবীন্দ্রনাথ। তিনি বলেন, দুপুরে তোরসা ঘুঘুমারি ব্রিজে আমাদের উপরে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি এবং কোচবিহার দক্ষিণের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। তিনি নিজে আক্রমণ করেন এবং অন্যদের দিয়েও করান। পুলিশের সামনে ঘটনা ঘটে। পাল্টা তৃণমূল প্রার্থী বলেন, এসআইআর নিয়ে অবরোধ করেছিলেন সাধারণ মানুষ। তৃণমূল নেতাকে খুন করে জেলে যান, জামিনে ছাড়া পাওয়া সেই পৌরকে কোপানো হলো বিডিও অফিসের সামনে। তৃণমূল নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জামিনে ছাড়া পাওয়া সেই ব্যক্তিকে বিডিও অফিসের সামনে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তি। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 বিডিও অফিসের সামনে। রক্তাক্ত অবস্থায় রফিকুল খান নামে ওই পৌরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে বিজয়গঞ্জ থানার পুলিশ। গত জুলাই মাসে ভাঙড়ে খুন হন রাজ্জাক খান নামে এক তৃণমূল নেতা। ওই ঘটনায় রফিকুলকে পাকড়াও করে পুলিশ। 5 মাস আগে জামিনে মুক্তি পেলেও
এত দিন এলাকায় দেখা যায়নি তাকে। তবে সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে বিডিও অফিসে গিয়েছিলেন রফিকুল। ঠিক বিডিও অফিসের সামনেই তার উপর হামলা চলে। স্থানীয়দের অভিযোগ, দুই ব্যক্তি বাইকে এসে রক্তের ছিটে থাকা শার্ট বিডিও অফিসের অদূরে একটি পুকুরে ছুঁড়ে পালান। সেই সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের নেপথ্যে রাজনীতি রয়েছে। সোমবারের ঘটনার পিছনে তৃণমূল নেতার খুনের যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।